আচ্ছা, ফ্যাক্টর অফ সেফটি আমরা যেটা বলতেছিলাম যে একটা টার্ম আছে আর কি, যে ফ্যাক্টর অফ সেফটি, সেটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যখন কোনো জিনিস কনসিডার করব, সেক্ষেত্রে চিন্তা করতে হবে যে আমরা ওই জিনিসটাকে কি এমন ভাবে বানাবো যে 100% যতটুকুই আমার দরকার ওই পরিমাণ লোডই কি সে ক্যারি করবে কিনা, নাকি তার চেয়ে বেশি ক্যারি করবে। এখন ধরো একটা জিনিস 100 নিউটন লোড প্রয়োগ করলে সে হয়তো ফেইলিউর হবে, এরকম যদি আমি একটা জিনিস তৈরি করি তার মানে কিন্তু 100 নিউটন বল প্রয়োগ করলে সাথে সাথে কিন্তু সে ফেইলিউর হয়ে যাবে। বাট এখন যদি ওখানে লোড অ্যাপ্লাইং লোড হয় আমার 100, তাহলে সেখানে অবশ্যই আমাকে 100 চেয়ে বেশি লোড দিয়ে সেটাকে ডিজাইন করতে হবে। এজন্য ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে আমাকে যখন কনসিডার করতে হবে তখন আমাকে চিন্তা করতে হবে যে একটা ফ্যাক্টর অফ সেফটি আমি ধরতে হবে, এবং সেটা যে ডেফিনেশন সেটা আমরা বলছি যে ফ্যাক্টর অফ সেফটি হচ্ছে ওয়ার্কিং স্ট্রেস এবং ম্যাটেরিয়াল স্ট্রেংথ, এই দুইটার যে রেশিও ওইটাকে আমরা বলছি ফ্যাক্টর অফ সেফটি। এখন দুই ধরনের ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা দুই ধরনের ফ্যাক্টর অফ সেফটি কনসিডার করতে পারি আর কি। একটা হচ্ছে যে বিটল ম্যাটেরিয়াল, যেটা সেটাকে একরকম, আর যদি ডাক্টাইল ম্যাটেরিয়াল হয় সেই ক্ষেত্রে অন্যরকম আর কি। বিটল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা নরমালি কনসিডার করব হচ্ছে আলটিমেট স্ট্রেংথ ডিভাইড বাই ফ্যাক্টর অফ সেফটি, আর যখন ডাক্টাইল ম্যাটেরিয়াল হবে তখন সেটা হচ্ছে ইল্ড স্ট্রেংথ বাই ফ্যাক্টর অফ সেফটি। আলটিমেট স্ট্রেংথ কেন, যে ব্রিটল ম্যাটেরিয়াল ক্ষেত্রে তোমরা জানো যে আস্তে 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 লোড যতই বাড়াবো সেই আলটিমেট স্ট্রেংথে গিয়ে কিন্তু ফেলিওর হয়ে যাবে সাথে সাথে, ওখানে কোনো ইল্ডিং পাওয়া যাবে না। তার মানে ইল্ড স্ট্রেংথ ইজ অলমোস্ট ইকুয়াল টু দ্য আলটিমেট স্ট্রেংথ, এর কাছাকাছি হবে। ওখানে আমরা 0.2% অফসেট মেথডে বের করতে পারি। বাট ওয়ার্কিং স্ট্রেসটা আমরা যখন চিন্তা করব তখন সেক্ষেত্রে ওয়ার্কিং স্ট্রেসটা হবে হচ্ছে আলটিমেট স্ট্রেংথ বাই ফ্যাক্টর অফ সেফটি। তার মানে এখান থেকে ফ্যাক্টর অফ সেফটি সমান হচ্ছে আলটিমেট স্ট্রেংথকে যদি আমি ওয়ার্কিং স্ট্রেস দিয়ে ভাগ করি। সাপোজ কোন একটা ম্যাটেরিয়ালের জন্য যদি আলটিমেট স্ট্রেংথ হয় 500 মেগাপ্যাসকেল, আর ওখানকার যে আমি যে কাজ করব সেখানে যদি ওয়ার্কিং স্ট্রেস হয় 200 মেগাপ্যাসকেল, তাহলে 500 কে 200 দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটাকে বলা হয় ফ্যাক্টর অফ সেফটি। তাহলে আমাদের 2.5 রাখতে হবে ওখানে ফ্যাক্টর অফ সেফটি। সিমিলারলি ডাক্টাইল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা যেটা বলবো যে the ratio of yield strength to the factor of safety is called working strength, অথবা factor of safety is equal to the ratio of yield strength to the working strength। আর এখানে আরেকটা যে ভ্যালু আমরা বলছিলাম যে ফ্যাক্টর অফ সেফটি রেঞ্জ আসলে কত হবে, এটা আমরা দেখাইছিলাম নরমালি ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে 1.2 থেকে 4 পর্যন্ত ধরা হয়, কারণ এটাও ডিপেন্ড করবে যে কোন ধরনের কাজের ক্ষেত্রে আমরা কত ধরবো। এখন একটা জাহাজ ডিজাইনের ক্ষেত্রে যদি আমি ফ্যাক্টর অফ সেফটি 4 ধরে রাখি, তাহলে 100 জন মানুষ যেখানে উঠতে পারবে সেখানে আমাকে 400 জন মানুষের ডিজাইন করতে হবে, তার জন্য ম্যাটেরিয়াল কস্ট অনেক বেড়ে যাবে। আর কিন্তু আমার যদি সেটা হয় উড়োজাহাজ বা প্লেন, তাহলে সেক্ষেত্রে প্লেনের ক্ষেত্রে কিন্তু আমরা ফ্যাক্টর অফ সেফটি অনেক বেশি রাখতে হবে, কারণ সেটা অনেক রিস্কি একটা জিনিস, ঠিক আছে। এই সমস্ত ক্ষেত্রে আমরা যখন যে কোনো প্রিসিশন কোনো ইনস্ট্রুমেন্ট থাকবে কিংবা কোনো রিস্কি জিনিস থাকবে, এমন ওই সমস্ত জায়গার ক্ষেত্রে ফ্যাক্টর অফ সেফটি সর্বোচ্চ ধরতে হবে। আর যেখানে আমার রিস্কি কম ওই সমস্ত এরিয়াতে ডিজাইনের ক্ষেত্রে ফ্যাক্টর অফ সেফটি আমরা অনেক খুব কাছাকাছি ধরবো, কোনো সমস্যা। তো সেই ক্ষেত্রে ফ্যাক্টর অফ সেফটি ভ্যালুটা ডিপেন্ড করবে হচ্ছে আমরা কত ধরবো, তা ওটা ডিপেন্ড করবে হচ্ছে এক্সপেরিয়েন্সের উপরে। নরমালি 1.2 থেকে 4 পর্যন্ত রাখা হয়। The choice of an appropriate value of n is necessary. If n is too large, then component over design will result. That is either too much material or material having a higher than necessary strength will be used. তার মানে এখানে বেশি রাখলেও আমার জন্য অতিরিক্ত ম্যাটেরিয়াল কস্ট লাগবে, সেই জন্য আমাদের প্রজেক্ট কিন্তু তখন ফেল হয়ে যাবে আর কি। অল্প টাকা আমি তখন প্রজেক্টগুলো সাকসেসফুল করতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে একটা। আর তাহলে আমরা এখন চলে যাচ্ছি, এই টার্মগুলো ইতিমধ্যে আমাদের শেষ হয়ে গেল। যেমন স্ট্রেস কনসেন্ট্রেশন আমার দরকার ছিল, আর হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি দরকার ছিল। তোমরা কি ক্লিয়ার? ফারুক বা একটু কথা বলো। স্যার স্ট্রেস কনসেন্ট্রেশনে একটা কোশ্চেন ছিল। আচ্ছা, স্ট্রেস কনসেন্ট্রেশনটা হচ্ছে যে এমন একটা জিনিস যে কোনো একটা ম্যাটেরিয়ালের মাঝখানে যদি ডিসকন্টিনিউয়াস সারফেস থাকে, সেটা হোল হতে পারে। আমার কোশ্চেনটা অন্য ছিল স্যার। এক হতে পারে, হ্যাঁ। কোশ্চেনের জন্য আমি একটু পরে সময় দেব আর কি। আচ্ছা, বুঝছো কিনা সেটা বলো আর কি। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে চলে আসি কোন একটা ম্যাটেরিয়ালের যখন স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম আমরা ড্র করব আর কি। তো সেটা কি রকম হতে পারে সেটা একটু আমরা দেখব। দেখো, একটা ম্যাটেরিয়ালের জন্য স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম, এটা হচ্ছে দা স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম ফর ডাকটাইল ম্যাটেরিয়াল
যেখানে তোমরা জানো যে স্ট্রেস স্ট্রেনের ডায়াগ্রাম যখন বলবো এক্ষেত্রে এক্স ওয়াই কার্ভ যদি বলি তাহলে আমাদের দুইটা অ্যাক্সিস থাকবে, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। সিমিলারলি স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামের মধ্যে দুই ধরনের অ্যাক্সিস থাকে, একটা হচ্ছে স্ট্রেস যেটা আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর দেখিয়েছি, আর স্ট্রেন থাকবে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর। ঠিক আছে, এই বরাবর হচ্ছে স্ট্রেন, এটাকে আমরা এপসিলন দ্বারা ইন্ডিকেট করেছি, আর ভার্টিক্যাল বরাবর হচ্ছে স্ট্রেস, সেটাকে সিগমা দ্বারা ইন্ডিকেট করেছি। তো এইখানে নিশ্চয়ই দুইটার একটা কানেক্টিং পয়েন্ট থাকবে, কি ওখান থেকে কার্ভটা শুরু হবে। তো কার্ভটা জাস্ট একদম স্ট্রেট এসে একটা সার্টেন লেভেল পর্যন্ত আসবে, এরপরে আস্তে করে একটু কমে যাবে, আবার বাড়বে, বাড়তে 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 ম্যাক্সিমাম একটা লিমিট পর্যন্ত যাবে, এরপর আবার সেটা কমে আসবে, কমে এসে সেই ব্রেকিং পয়েন্ট পর্যন্ত পৌঁছে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কয়েকটা রিজিয়ন আছে আর কি, আমরা যেটাকে বলি কয়েকটা অঞ্চল বা রিজিয়ন বলি। তো প্রথমত যদি স্ট্রেনটাকে আমরা ডিভাইড করি, কয়েকটা ভাগে ভাগ করি, ডটেড লাইন দিয়ে দেখো এখানে দেখানো আছে আর কি। তো প্রথম যে রেঞ্জটা আছে সেটাকে বলা হয় ইলাস্টিক রেঞ্জ, এরপরে সেকেন্ড যে রেঞ্জটা আছে সেটা হচ্ছে ইল্ড রেঞ্জ, এই অংশটুকু হচ্ছে ইল্ড রেঞ্জ। এরপরের যে রেঞ্জটা আছে সেটাকে বলা হয় হার্ডেনিং রেঞ্জ, যেখানে আমরা ইল্ডিং এর পর থেকে একদম টপ লেভেল পর্যন্ত যাবে আলটিমেট স্ট্রেন্থ পর্যন্ত, সেটাকে বলবো হার্ডেনিং রেঞ্জ। এরপরে আলটিমেট স্ট্রেন্থের পরে যে অংশটা আসবে একদম ব্রেকিং পর্যন্ত, সেটাকে বলা হবে ব্রেকিং পয়েন্ট পর্যন্ত, সেটাকে বলা হয় নেকিং রেঞ্জ। ঠিক আছে, এই মোটামুটি চারটা পয়েন্টে আমরা আইডেন্টিফাই করতে পারি। একটা হচ্ছে ইলাস্টিক রেঞ্জ, ইল্ড রেঞ্জ, হার্ডেনিং রেঞ্জ এবং নেকিং রেঞ্জ। নেকিং মানে আমরা যেমন ঘাড় বলি না, নেক, সেখান থেকে আসছে আর কি। যখনই আলটিমেট স্ট্রেন্থে পৌঁছে যায় তখন ম্যাটেরিয়ালটার ভিতরের ইন্টারনাল যে এরিয়াটা সেটা আস্তে আস্তে কমে যায়। এটা কমে যাওয়ার কারণে সেখানে দেখা যাচ্ছে যে তার এরিয়াটা যখন কমে যাবে তার স্ট্রেসটা অনেক বেড়ে যাবে, তো সেখানে অল্প স্ট্রেসেও সে বেশি পরিমাণ ডিফর্ম হতে থাকে। তো ডান দিকে স্ট্রেন দেখানো মানে হচ্ছে যে ডিফরমেশন হওয়া, আর স্ট্রেসটা হচ্ছে লোড ক্যারি করা। তাহলে যখনই লোড আস্তে 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 বাড়াবো, বাড়তে 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 সে একটা সার্টেন লেভেল পর্যন্ত স্ট্রেট লাইন হিসেবে আসবে, এরপরে সেটা আস্তে আস্তে আবার সেটা কমতে থাকবে, লোড বিয়ারিং ক্যাপাসিটি এই মুহূর্তে কমে যাবে আর কি, সে আর লোড নেবে না, উইদাউট এনি মানে লোডিং সে ডিফর্মেশন করতে থাকবে। এরপর আবার যখন লোড দিতে থাকবো সে আবার লোড নিতে থাকবে, লোড নিতে 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 ম্যাক্সিমাম একটা লেভেল পর্যন্ত আসবে, এরপর আবার লোড যখন ওই লোডে দিতে থাকবো, এরপরে ম্যাক্সিমাম লোড নেওয়ার পরে সে আর লোড নিবে না, আস্তে আস্তে লোডের পরিমাণ কমতে থাকবে, কমতে কমতে কোনো একটা জায়গায় আসার পরে একদম ফ্র্যাকচার হয়ে যাবে। এটাকে আমরা বলছি ফ্র্যাকচার, ফেইলিউর অথবা ব্রেকিং। ঠিক আছে, এখানে কয়েকটা পয়েন্ট আছে, এখানে কয়েকটা পয়েন্ট এবং কয়েকটা রিজিয়ন গুলো আমি অলরেডি ডিসকাস করে ফেলেছি, যেমন ইলাস্টিক রেঞ্জ, ইল্ড রেঞ্জ, হার্ডেনিং রেঞ্জ এবং নেকিং রেঞ্জ, চারটা রেঞ্জ থাকবে। আর যখন পয়েন্ট গুলো বলবো সেক্ষেত্রে আমরা বলবো প্রপোর্শনাল লিমিট অথবা ইল্ড পয়েন্ট। যে সিগমা পি দ্বারা ইন্ডিকেট করা হয়েছে প্রপোর্শনাল লিমিট, সিগমা ই হচ্ছে ইল্ড পয়েন্ট, সিগমা ওয়াই হচ্ছে ইল্ড লিমিট, সরি সিগমা ই হচ্ছে ইলাস্টিক লিমিট, এখানে সিগমা ওয়াইটা হচ্ছে ইল্ড পয়েন্ট বা ইল্ড লিমিট, এরপরে সিগমা ইউ হচ্ছে আলটিমেট স্ট্রেন্থ, আর সিগমা বি হচ্ছে ব্রেকিং স্ট্রেন্থ। ঠিক আছে, এই 1 2 3 4 5টা পয়েন্ট দ্বারা এখানে আমরা আইডেন্টিফাই করতে পারি। একটা ডাক্টাইল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম ড্র করে তার বিভিন্ন পয়েন্ট যদি দেখাইতে বলে তাহলে তোমরা পয়েন্ট সহ দেখাবা আর রিজিয়ন গুলো উল্লেখ করবা আর কি, কোনটা কোনটা আছে। এটা হচ্ছে ডাক্টাইল ম্যাটেরিয়াল ক্ষেত্রে। আর ব্রিটল ম্যাটেরিয়াল কিন্তু আসলে এরকম হয় না, ব্রিটলটা একদম স্ট্রেইট উঠে কোনো এক জায়গায় গিয়ে সে একদম ফেল হয়ে যাবে, শেষ। ঠিক আছে, তাহলে দেখো একটা ব্রিটেলের সাথে যদি আমি একটা ডাক্টাইল চিন্তা করি, তাহলে এটা হচ্ছে ব্রিটেল উপরেরটা আর নিচেরটা হচ্ছে ডাক্টাইল। তাহলে ডাক্টাইলটা কিন্তু ডিফরমেশন অনেক বেশি, এখানে ডিফর্ম হচ্ছে এই পর্যন্ত, কারণ এখানকার স্ট্রেন এতখানি, আর যেটা ডাক্টাইল ব্রিটেল ছিল সেটার স্ট্রেনের পরিমাণটা এতটুকু। তাহলে এখানে স্ট্রেনের পরিমাণটা আমরা যখন আইডেন্টিফাই করবো তাহলে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত আসলে শেষ, ব্রেক করে ফেলবে। আর যখন ডাক্টাইল ম্যাটেরিয়াল তখন আস্তে 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 স্ট্রেনের পরিমাণ অনেক বেশি, তার মানে যেই ম্যাটেরিয়ালটার ইলংগেশন অনেক বেশি বা স্ট্রেনের পরিমাণ অনেক বেশি সেটাকে আমরা বলবো ডাক্টাইল ম্যাটেরিয়াল, আর যেই ম্যাটেরিয়ালটা ইলংগেশন অনেক কম বা স্ট্রেন অনেক কম সেটাকে আমরা বলবো ব্রিটেল ম্যাটেরিয়াল। এই দুটার মধ্যে হচ্ছে এইটাই হচ্ছে মেইন পার্থক্য আর কি। তো এই স্লাইডটা আমরা শেষ করলাম, এরপর আমরা নেক্সট স্লাইডে যাই। এইগুলাই আমরা আবার এখানে একটু দেখালাম আর কি, যে কিভাবে অ্যাক্ট করতেছে। এটা হচ্ছে স্ট্রেস, ডান দিকে হচ্ছে স্ট্রেন, এখানে এ একটা পয়েন্ট দ্বারা আইডেন্টিফাই করা হয়েছে, তাহলে ও থেকে এ পর্যন্ত সেটা হচ্ছে প্রপোর্শনাল লিমিট। তারপরে বি পয়েন্টটাকে আমরা বলছি ইলাস্টিক লিমিট, সি পয়েন্ট হচ্ছে আপার ইল্ড স্ট্রেন্থ। ইল্ড পয়েন্টে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আপার ইল্ড এবং লোয়ার ইল্ড, কারণ ওইটা এমন একটা জায়গা যেখানে আমরা
যেখান থেকে ডিফর্মেশন হবে উইদাউট এনি এডিশনাল লোড, এটা আমরা বলবো হচ্ছে ইল্ড পয়েন্ট। এরপরে লোয়ার ইল্ড হবে এবং আপার ইল্ড হবে দুইটা। এরপরে লোয়ার ইল্ড থেকে আবার লোড ক্যারিং শুরু হয় এবং ম্যাক্সিমাম একটা পয়েন্ট পর্যন্ত যায়, সেটাকে বলা আলটিমেট স্ট্রেন্থ। এরপরে ফ্র্যাকচার যেখানে হবে সেখানে হবে ব্রেকিং অথবা ফ্র্যাকচার স্ট্রেন্থ। ঠিক আছে, এই পয়েন্টগুলোর একটু আমি জাস্ট সংক্ষিপ্ত একটা ডেফিনেশন দেই। যেটা বলা আছে প্রপোর্শনাল লিমিট। প্রপোর্শনাল লিমিটটা হচ্ছে the maximum stress for which stress increases proportional to strain. Stress strain curve up to sigma p is a straight line. দেখো প্রথমে আমরা যে স্ট্রেস স্ট্রেন কার্ভটা যেটা দেখাইছি সেটা সিগমা p পর্যন্ত হচ্ছে স্ট্রেট লাইন থাকবে, ওই পর্যন্ত যে লিমিটটা সেটা হলো প্রপোর্শনাল লিমিট, যেখানে কনস্ট্যান্ট মানে সিগমা এবং এপসিলনকে আমরা যে কোনো পয়েন্টে যদি ভাগ করি, মানে একটা নির্দিষ্ট পয়েন্টের স্ট্রেসকে নির্দিষ্ট পয়েন্টের স্ট্রেন দ্বারা যদি ভাগ করি, সাপোজ এই পয়েন্টের স্ট্রেসকে এই পয়েন্টের স্ট্রেন দ্বারা যদি ভাগ করি তাহলে এখানকার যে ভ্যালুটা পাবো, আর এই পয়েন্টের স্ট্রেসকে এই পয়েন্টের স্ট্রেন দ্বারা যদি ভাগ করি তাহলে সেখানকার ভ্যালুটা পাবো, দুইটাই সেম থাকবে। এবং এই জন্য এটাকে আমরা বলছি কনস্ট্যান্ট ভ্যালু, যেটা ই দ্বারা ইন্ডিকেট করা হয়েছে, এবং ওই ইটাকে আমরা বলছি মডুলাস অফ ইলাস্টিসিটি। এরপর এখান থেকেই আমরা যেহেতু আমরা জানি যে উইদিন দ্য প্রপোর্শনাল লিমিট বা উইদিন দ্য ইলাস্টিক লিমিট স্ট্রেস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেন আপ টু, এটা আবার হুক নামে এক ভদ্রলোক ছিলেন, উনি বলে গেছেন স্ট্রেস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্ট্রেন আপ টু দ্য প্রপোর্শনাল লিমিট। এইখানে আমরা দেখব যে সিগমা ইজ প্রপোর্শনাল টু এপসিলন, দ্যাট মিন্স সিগমা ইকুয়াল টু ই ইনটু এপসিলন, যেখানে ইটা হচ্ছে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, যেখানে ইকুয়াল টু আমরা বলবো সিগমা ডিভাইড বাই এপসিলন, যেটাকে আমরা 10 আলফা দ্বারা আইডেন্টিফাই করি, যেখানে এখানে হচ্ছে সিগমা আর এটা হচ্ছে এপসিলন যদি হয়, সেক্ষেত্রে এই যে প্রপোর্শনাল লিমিটেড পর্যন্ত যে সিগমা পি পর্যন্ত যে স্ট্রেট লাইনটা আছে তার যে টেনজেন্ট ভ্যালু অথবা সিগমা এবং স্ট্রেনের যে রেশিওটা সেটাকে বলা হয় মডুলাস অফ ইলাস্টিসিটি বা ই। এটা আসছে হচ্ছে হুকস ল থেকে। হুকস ল কি? হুকস ল হচ্ছে স্ট্রেস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্ট্রেন আপ টু প্রপোর্শনাল লিমিট। তোমাকে অবশ্যই প্রপোর্শনাল লিমিট সহ বলতে হবে, আদারওয়াইজ কিন্তু হুকস ল হবে না, ভ্যালিড। প্রপোর্শনাল লিমিটের বাইরে হুকস ল ইনভ্যালিড, অতএব সেক্ষেত্রে আমাকে অবশ্যই কন্ডিশনটা বলে দিতে হবে। আচ্ছা, এরপরে এই যে প্রপোর্শনাল লিমিট পর্যন্ত যে স্ট্রেস স্ট্রেন কার্ভের নিচে যে এরিয়াটা থাকবে, এই এরিয়াটাকে আমরা বলছি মডুলাস অফ রেজিলিয়েন্স। এই টোটাল এরিয়াটা, এটা কিভাবে আইডেন্টিফাই করব বা বের করব, সেটা হচ্ছে এই পর্যন্ত যে স্ট্রেসের ভ্যালু আমরা জানি সিগমা পি, আর এই পর্যন্ত যে স্ট্রেনের ভ্যালু সেটা হচ্ছে এপসিলন পি। তাহলে সিগমা পি এবং এপসিলন পি এই দুটো যদি আমি গুণ করি, হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা, তাহলে সেটা হচ্ছে আমাদের এখানকার একটা ট্রায়াঙ্গুলার সেকশনের যে এরিয়া সেটা হচ্ছে হাফ ইনটু সিগমা পি ইনটু এপসিলন পি হবে। এটাকে বলা হয় মডুলাস অফ রেজিলিয়েন্স এই এরিয়াটাকে। তাহলে দ্য এরিয়া আন্ডার স্ট্রেস স্ট্রেন কার্ভ আপ টু প্রপোর্শনাল লিমিট ইজ কল্ড মডুলাস অফ রেজিলিয়েন্স, which means the energy to be supplied or the work to be done per unit volume of material to deform the material up to proportional limit. প্রপোর্শনাল লিমিট পর্যন্ত কোনো একটা ম্যাটেরিয়ালের মধ্যে কি পরিমাণ এনার্জি সাপ্লাই করতে হবে বা কি পরিমাণ কাজ করতে হবে যাতে করে ওই ম্যাটেরিয়ালটাকে আমরা ইলাস্টিক লিমিটের চেয়ে বাইরে নিয়ে যেতে পারি, ঠিক আছে, বা প্রপোর্শনাল লিমিটের চেয়ে বাইরে নিতে পারি। তাহলে সেজন্য আমাকে কি পরিমাণ এনার্জি সাপ্লাই দিতে হবে, এটা হচ্ছে মডুলাস অফ রেজিলিয়েন্স। তার মানে কোনো একটা ম্যাটেরিয়ালের উপর আমি যদি এমন পরিমাণ লোড অ্যাপ্লাই করি যেটা হচ্ছে প্রপোর্শনাল লিমিটকে অতিক্রম করে ফেলবে, যার স্ট্রেসের ভ্যালুটা, তাহলে সেক্ষেত্রে ওই ম্যাটেরিয়ালটা কিন্তু তখন আর ইলাস্টিক লিমিটের মধ্যে থাকলো না, তখন সেটা হচ্ছে প্লাস্টিক লিমিট বা প্লাস্টিক রেঞ্জের মধ্যে চলে গেল। এটার জন্য আমার মডুলাস অফ রেজিলিয়েন্সটা খুব ইম্পর্টেন্ট, যে কি পরিমাণ লোড সে ক্যারি করবে যাতে করে যে পরিমাণ লোড আমি অ্যাপ্লাই করতেছি সে ওইটা অ্যাবজর্ব করার কারণে ইলাস্টিক লিমিট যেন অতিক্রম করে না যায়। তাতে কি হবে, তার শেপটা চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু সে পার্মানেন্টলি ডিফর্ম হয়ে যাবে। আর এর আগ পর্যন্ত শুধুমাত্র সে টেম্পোরারি ডিফর্ম হবে, লোড উদ্যোগ করলে সে আবার পূর্ব অবস্থায় ফিরে আসবে। তো আরেকটা টার্ম ছিল ইল লিমিট বা ইল পয়েন্ট। আফটার দ্য প্রপোর্শনাল লিমিট সিগমা পি স্পেসিমেন ডিফর্ম উইদাউট এনি অ্যাডিশনাল স্ট্রেস, দিস পয়েন্ট ইজ কল্ড ইল লিমিট। আমরা সিগমা ওয়াই দ্বারা আইডেন্টিফাই করছি। ইল পয়েন্ট ক্যান বি অবজার্ভড অনলি ইন ডাক্টাইল ম্যাটেরিয়াল আফটার ইল স্পেসিমেন স্ট্রেইন and the stress strain curve goes up again up to a certain maximum point. সেক্ষেত্রে ইল পয়েন্টের পরে কিন্তু ম্যাটেরিয়ালটা আবার একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত যাবে আর কি, যেটাকে আমরা বলছি ম্যাক্সিমাম পয়েন্ট, ঠিক আছে। তাহলে ইল পয়েন্টটা হচ্ছে প্রপোর্শনাল লিমিটের পরে আমি যদি অ্যাডিশনাল স্ট্রেস অ্যাপ্লাই না করি তাতেও কি হবে, ম্যাটেরিয়ালটা কিছু পরিমাণ স্ট্রেন করবে, যেই লিমিট পর্যন্ত স্ট্রেন ধরবে ওটাকে বলা হয় প্রপোর্শনাল লিমিট, ঠিক আছে, সরি ইল লিমিট। এরপর আরেকটা স্লাইড আছে আর কি আজকে পড়ার। আলটিমেট স্ট্রেন্থ দেখো, the maximum stress in the stress strain curve is called ultimate strength sigma u,
সিগমা ইউ এর পরে কিন্তু সেখানে নেকিং হবে এবং সেটা কন্টিনিউয়াসলি ব্রেকিং হবে। মানে ব্রেকিং স্ট্রেন্থ হচ্ছে এমন একটা স্ট্রেন্থ আফটার দ্য স্ট্রেস রিচেস দ্য ম্যাক্সিমাম ভ্যালু সিগমা ইউ and a specimen deform the diameter and the diameter is gradually decreases. The stress required for the same strain decreases and the stress strain curve gradually goes down up to sigma b where it breaks or ruptures. This point is called breaking point. তার মানে আলটিমেট স্ট্রেন্থে পৌঁছানোর পরে স্ট্রেস লেভেলটা আস্তে 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 কমতে থাকবে এবং একটা সার্টেন লেভেল পর্যন্ত যাওয়ার পরে সেটা ব্রেকিং হবে অথবা রাপচার হবে অথবা ফ্র্যাকচার হবে। তার মানে ব্রেক, রাপচার অথবা ফ্র্যাকচার এই তিনটা হতে পারে, এটাকে বলা হয় ব্রেকিং স্ট্রেন্থ। আচ্ছা, এরপর মডুলাস অফ টাফনেস নামে আরেকটা টার্ম আছে। এটা হচ্ছে যে আমরা একদম টোটাল যে স্ট্রেস স্ট্রেন কার্ভের নিচে যে এরিয়াটা আছে একদম শেষ পর্যন্ত ব্রেকিং পয়েন্ট পর্যন্ত টোটাল এরিয়া আন্ডার দ্য স্ট্রেস স্ট্রেন কার্ভ ইজ দ্য মডুলাস অফ টাফনেস। তাহলে সেক্ষেত্রে মডুলাস অফ টাফনেস ইন্ডিকেটস দ্য ওয়ার্ক টু বি ডান অর দ্য এনার্জি টু বি সাপ্লাইড পার ইউনিট ভলিউম টু ফ্র্যাকচার দ্য ম্যাটেরিয়াল। দেখো এনার্জি কি পরিমাণ, এখানে যে এনার্জি লাগবে সেক্ষেত্রে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট হচ্ছে ডেল্টা এল, কতটুকু চেঞ্জ হলো তার, সে কি পরিমাণ এনার্জি গ্রহণ করলো ভাঙার জন্য। তাহলে দেখো পার ইউনিট ভলিউম যদি আমি চিন্তা করি, ফোর্স ইনটু ডেল্টা এল ডিভাইড বাই পার ইউনিট ভলিউম, ভলিউম হচ্ছে এরিয়া ইনটু এল ওই ম্যাটেরিয়ালটা, তাহলে ফোর্স বাই এরিয়া ইনটু ডেল এল বাই এল। তার মানে এখানে ফোর্স বাই এরিয়াকে আমরা বলছি সিগমা আর ডেল এল বাই এল কে বলছি এপসিলন। তাহলে টোটাল যে স্ট্রেস এবং টোটাল যে এপসিলন স্ট্রেন এই দুইটার যে মাল্টিপ্লিকেশন সেটাই হচ্ছে এনার্জি পার ইউনিট ভলিউম, এটাকে বলা মডুলাস অফ টাফনেস। তাহলে মডুলাস অফ রেজিলিয়েন্স এবং মডুলাস অফ টাফনেস এই দুইটা আবার আলাদা এরিয়া, যেটা হচ্ছে প্রপোর্শনাল লিমিট পর্যন্ত যে এরিয়া সেটাকে বলা মডুলাস অফ রেজিলিয়েন্স, আর ব্রেকিং স্ট্রেন্থ পর্যন্ত যে এরিয়া সেটাকে বলা মডুলাস অফ টাফনেস। এই পর্যন্তই আজকে। এখন তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে বলো, আমি জবাব দিব। স্যার প্রপোর্শনাল লিমিটটা আরেকবার স্যার। প্রপোর্শনাল লিমিট, এখানে ম্যাক্সিমাম স্ট্রেস ফর হুইচ স্ট্রেস ইনক্রিজ প্রপোর্শনাল টু স্ট্রেন। আমরা যদি এখানে স্ট্রেস স্ট্রেন কার্ভকে দেখি যে স্ট্রেসও বাড়তেছে স্ট্রেনও বাড়তেছে, স্ট্রেসও বাড়তেছে স্ট্রেনও বাড়তেছে, বাড়তে 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 একদম স্ট্রেট লাইন আকারে আসছে। প্রপোর্শনাল মানে হচ্ছে যে স্ট্রেস এবং স্ট্রেনের যে রেশিও সেটা সবসময় সমান থাকবে। সাপোজ স্ট্রেসের ভ্যালু যদি 100 হয়, স্ট্রেনের ভ্যালু যদি 0.1 হয়, তাহলে এই দুইটার যে রেশিও সেটা হবে কত, 100 বাই 0.1, তার মানে হবে 1000। আবার সিমিলারলি আরেকটা পয়েন্টে স্ট্রেসের ভ্যালু আছে 200, সেখানে স্ট্রেনের ভ্যালু হবে 0.2, তাহলে 100 মানে 200 কে আবার যদি 0.2 দ্বারা ভাগ করি সেখানেও ভ্যালু হবে 1000। তাহলে যেই পর্যন্ত একই রেশিওতে সব সময় স্ট্রেস এবং স্ট্রেনের যে রেশিওটা সেটা কনস্ট্যান্ট থাকবে, ওই পয়েন্ট পর্যন্ত এটাকে বলা হবে প্রপোর্শনাল লিমিট। স্যার মডুলাস অফ রেজিলিয়েন্স স্যার। আর মডুলাস অফ রেজিলিয়েন্সটা হচ্ছে যে এরিয়াটা, এখানকার যে স্ট্রেস স্ট্রেন কার্ভের নিচের যে এরিয়াটা থাকবে সেই এরিয়াটাকে আমরা বলবো হচ্ছে মডুলাস অফ রেজিলিয়েন্স। এই টোটাল এরিয়া শুধুমাত্র প্রপোর্শনাল লিমিট পর্যন্ত, হ্যাঁ প্রপোর্শনাল লিমিট পর্যন্ত যে এরিয়াটা সেটাকে বলা মডুলাস অফ রেজিলিয়েন্স। আর যদি একদম টোটাল এরিয়া হতো তাহলে সেটাকে বলা মডুলাস অফ টাফনেস। সিম্পলি আমরা ম্যাটেরিয়ালের টাফনেস দ্বারা আইডেন্টিফাই করতে পারি কি, ম্যাটেরিয়ালের টাফনেস বলতে আসলে বোঝায় যে ম্যাটেরিয়ালটা ব্রেক করার জন্য তার মধ্যে কি পরিমাণ এনার্জি সাপ্লাই দিতে হবে, ঠিক আছে, ভাঙার জন্য তাকে কি পরিমাণ এনার্জি সাপ্লাই দিতে হবে। আর রেজিলিয়েন্স দ্বারা আসলে আইডেন্টিফাই করব এটা যে ম্যাটেরিয়ালটাকে আমি যদি পার্মানেন্ট ডিফর্ম করতে চাই তাহলে তার মধ্যে কি পরিমাণ এনার্জি সাপ্লাই দিতে হবে, কি পরিমাণ লোড অ্যাপ্লাই করতে হবে। ধন্যবাদ স্যার। আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো স্যার। বলো একদম বলো। আচ্ছা স্যার, ওই যে ফ্যাক্টর অফ সেফটি নিয়ে আমার প্রশ্নটা, শুধুমাত্র ফ্যাক্টর অফ সেফটি নিয়ে না, আমার প্রশ্নটা আসলে ওই যে স্ট্রেন নিয়েও, এই যে অনুপাতটা আসতেছে, অনুপাতটা থেকে আমরা যে ভ্যালুটা পাচ্ছি এই ভ্যালুটা আসলে কি মিন করে অ্যাকচুয়ালি? এই যে ফ্যাক্টর অফ সেফটি মনে করো যেটা মিন করবে সেটা হচ্ছে যে আমরা কত, সাপোজ আমার একটা জায়গায় এমন একটা জায়গায় ম্যাটেরিয়ালের একটা প্লেট নির্ধারণ করতে হবে যেখানে ধরো ওই প্লেটের উপরে হয়তোবা 5 জন মানুষ দাঁড়াবে। হ্যাঁ, স্ক্যাফোল্ডিং ডিভাইস মনে করো একটা বিল্ডিং এর, সাপোজ তুমি বাইরের পাশ থেকে একটা স্ক্যাফোল্ডিং ডিভাইস সেট করবা যেটার মধ্যে 5 জন মানুষ দাঁড়ায় দাঁড়ায় বিল্ডিং এর চারপাশে কাজ করবে, সাপোজ গ্লাস লাগাবে। হ্যাঁ, মনে করো গ্লাস লাগাবে, তাহলে স্ক্যাফোল্ডিং ডিভাইসের যে ইয়েটা আছে ওখানে একটা গাড়ির মতো থাকবে, মনে হবে যে দূর থেকে মনে হবে যে একটা গাড়ি ওখানে বিল্ডিং এর চারপাশে ঝুলতেছে, একটা রশি দিয়ে, দুই পাশে দুইটা রশি দিয়ে ঝুলতেছে, আর ওর মাঝখানে 5 জন মানুষ দাঁড়ায় দাঁড়ায় গ্লাসটা সেট করতেছে। এরকম দেখছো কখনো? দেখছি এগুলো হাই রাইজ বিল্ডিং এ যখন কোনো কাজ করতেছে, সাপোজ একটা স্ক্যাফোল্ডিং ডিভাইসের ক্ষেত্রে আমি एग्जांपल দিচ্ছি, সেই ক্ষেত্রে ওখানে 5 জন মানুষ দাঁড়ানোর জন্য যে স্টিলের যে প্লেটটা তোমার ডিজাইন করতে হবে, ওই স্টিলের প্লেটটা কিন্তু 5 জন মানুষ দাঁড়াইতে হলে 5 ইনটু, তোমাকে যদি ধরো 75 কেজি ওজন পার পারসন ওজন হয় তাহলে 5 ইনটু 75 কত হবে, ওই পরিমাণ ওজন
সেজন্য নিতে পারে। এখন আমি যদি একদম এক্স্যাক্টলি ওই পরিমাণে দেই তাহলে জাস্ট 75 এর উপরে যখনই ক্রস করবে তাদের ওয়েট তখনই কিন্তু ওই ম্যাটেরিয়ালটা ফেলিওর হয়ে যাবে, ওই শীটটা ছিঁড়ে যাবে। এখন কিছু কিছু তোমরা তো জানো যে স্টিলের যে শীটগুলো থাকে কিছু আছে 6 মিলিমিটার থিকনেস, কিছু আছে 8 মিলিমিটার থিকনেস, কিছু আছে 2 মিলিমিটার থিকনেস, কিছু আছে 0.5 মিলিমিটার থিকনেস। এখন এমন একটা থিকনেস আমি দিলাম যেটা হচ্ছে তার যে লোড বেয়ারিং ক্যাপাসিটি তার চেয়ে মানে খুব বেশি না আর কি, একদম হুবহু একই রকম। তাহলে এই ক্ষেত্রে যে কোনো ডিজাইনের ক্ষেত্রে আমরা সবসময় ফ্যাক্টর অফ সেফটি রাখবো, অতিরিক্ত একটা সেফটি রাখবো। হ্যাঁ, আমার এখন দরকার আমি যদি 10 জনের খাবার রান্না করি একটা অনুষ্ঠানের মধ্যে, মনে করো 10 জনকে আমি দাওয়াত দিলাম, রান্না করার সময় কি 10 জনেরটাই করবো নাকি একজনের বাড়াই করবো? একজন বাড়াই করতে হবে, কারণ কি কোনো কারণে ওই 10 জনের সাথে একজন গেস্ট চলে আসলে কিন্তু আমাকে খাওয়া দিতে হবে, কিংবা 10 জনের মধ্যে একজনের যদি একটু বেশি ক্ষুধা পায় তাহলে কিন্তু সে একটু বেশি খেতে পারে, তখন আর এক বাকি একজন কিন্তু কম খাবে। স্যার সেটা বুঝছি আসলে। আমি আসলে স্যার বলতে চাচ্ছিলাম ওই যে ভ্যালু যেটা আসবে, সাপোজ আমি যদি একটা জিনিসের ফ্যাক্টর অফ সেফটি মনে করি 1.3 আসছে, তাহলে ওই ভ্যালুটা দেখে আমি আসলে কি বুঝবো? মানে এখানে মানে ফিল করার কোনো বিষয় আছে? আমরা ওখানে সেট করব আর কি। হ্যাঁ, আমরা যে ডিজাইনটা করব, এখন এটা যদি কোনো ধরো জাহাজ, মানে আমরা যদি চিন্তা করি যেটা হচ্ছে উড়োজাহাজ জাতীয় বা কোনো সেফটি ডিভাইস হয়, সেই ক্ষেত্রে আমাকে ফ্যাক্টর অফ সেফটি অনেক বেশি রেখে কাজ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমরা রাখবো ফ্যাক্টর অফ সেফটি কত রাখবো, এটা কি 1.2 রাখবো নাকি 4 রাখবো, এটা ডিপেন্ড করবে হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রফেশন যারা প্রফেশনালি যারা কাজ করে তাদের উপরে। জি স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পারছো? ধরো একটা রুমের এয়ার কন্ডিশনিং ডিজাইন যদি তুমি করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমার দরকার হচ্ছে হয়তোবা 1.5 টন এসি হইলেই হয়ে যাবে, কিন্তু তুমি ওই রুমটা হচ্ছে এমন একটা মানুষের রুম যেটা হচ্ছে ওই কোম্পানির যে চেয়ারম্যান, দাগাদাগি করো না আর কি। হ্যাঁ, সেক্ষেত্রে ওই কোম্পানির চেয়ারম্যানের যে রুম, সেখানে যদি তুমি এখন একদম এক্স্যাক্টলি 1.5 টনে লাগাই দাও, আর যদি চেয়ারম্যান মহোদয় হঠাৎ করে আইসা ঢুকে আর তখন এসি চালু করো, দেখবো যে ওই রুমটা ঠান্ডা হইতে অনেক সময় লাগবে। তো ইতিমধ্যে তোমার জন্য চাকরিও থাকবে না কিছুক্ষণের মধ্যে। ঠিক আছে, তো এই জন্য তোমাকে এমন কিছু চিন্তা করতে হবে যে ওনার রুমটা যেন যখনই তুমি ডিজাইন করবা তখন 1.5 টন এসির জায়গায় তুমি তখন এমন ভাবে সেট করবা যে অথবা দ্রুত ঠান্ডা হবে ওরকম এসি সেট করতে হবে, অথবা তুমি একটু বেশি পাওয়ারের সেট করবা যাতে করে পরবর্তীতে কুল হওয়ার সাথে সাথে সে আবার নরমাল সিচুয়েশনে চলে আসে। এটা হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি। তোমার ভ্যালুটা ডিপেন্ড করবে তুমি আসলে কত রাখবা, এটা তোমার কাজের উপরে, কি ধরনের কাজ। হ্যাঁ বলো, কে কোশ্চেন করতেছো বলো। স্যার ওয়ার্কিং স্ট্রেস বিটল ম্যাটেরিয়াল স্ট্রেংথ এখানে বিটল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা জানি যে আমরা স্ট্রেস ডায়াগ্রাম তো দেখলাম একটু আগে, যে ইল্ড স্ট্রেংথ যেটা হয়, ইল্ড স্ট্রেংথটা কিন্তু আসলে সব বিটল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা পাবো না। সেক্ষেত্রে ইল্ডিং বের করার জন্য আমাদের আরেকটা ক্রাইটেরিয়া আছে আর কি বিটলের ক্ষেত্রে। বিটলের ক্ষেত্রে আমরা জানি যে এরকম যদি আমরা কার্ভ দেখি আর কি, তো দেখা যায় বিটল একটা লেভেল আসার পর এখানে ফ্র্যাকচার হয়ে যাচ্ছে, আর ডাকটাইল হলে কিন্তু এটা আবার ইল্ডিং পাবো, তারপর আবার আলটিমেটে যাবে, তারপর আবার ব্রেকিং হবে, তাই না? তো এখানে যখন আইসা আলটিমেটে আইসা ব্রেকিং হয়ে যাচ্ছে, তার মানে ইল্ড স্ট্রেংথ খুঁজতে হলে আমাকে এখানে 0.2% অফসেট মেথডে গিয়ে ওটাকে ইল্ড স্ট্রেংথ বের করতে হয়। তো এই ক্ষেত্রে নরমালি আমরা যেটা বলি যে ওটা ইল্ড স্ট্রেংথটা আর ব্রেকিং স্ট্রেংথের খুব কাছাকাছি থাকে বা আলটিমেট স্ট্রেংথের খুব কাছাকাছি থাকে। এজন্য এখানে ওয়ার্কিং স্ট্রেংথটা সাধারণত আলটিমেট স্ট্রেংথকে যদি আমি এখানে যদি ফ্যাক্টর অফ সেফটি বের করতে চাই তাহলে আলটিমেট স্ট্রেংথকে ফ্যাক্টর অফ সেফটি দ্বারা ভাগ করলে আমরা ওয়ার্কিং স্ট্রেংথটা পাবো। মানে আসলে যে তুমি যদি দুই ভাবে চিন্তা করতে পারো যে ফ্যাক্টর অফ সেফটি তোমাকে যদি ফিক্স করে দেওয়া থাকে যে তোমরা এই কোম্পানিতে কাজ করার ক্ষেত্রে ফ্যাক্টর অফ সেফটি বা এই ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কাজ করার জন্য ফ্যাক্টর অফ সেফটি 2 ধরে নিবা, তাহলে সেক্ষেত্রে তখন আলটিমেট স্ট্রেংথ ওই ম্যাটেরিয়ালের কত আছে সেখান থেকে ফ্যাক্টর অফ সেফটি 2 দিয়ে ভাগ করলে কত স্ট্রেস আসবে সেইটা তুমি বলে দেবা যে এখানে এর বেশি লোড আপনারা কখনোই অ্যাপ্লাই করতে পারবেন না। এইটা একটা ওয়ে। আরেকটা হচ্ছে যে যদি ফ্যাক্টর অফ সেফটি তোমাকে ধরতে বলে আর তারা যদি বলে যায় যে আমি এখানে কাজ করব এত স্ট্রেস নিয়ে, এত স্ট্রেসে এখানে ওয়ার্কিং স্ট্রেস হবে আর এই ম্যাটেরিয়াল আপনাকে ইউজ করতে হবে, সেটার আলটিমেট স্ট্রেংথ হচ্ছে এত, তাহলে সেক্ষেত্রে আলটিমেট থেকে এবং ওয়ার্কিং থেকে তখন তুমি ফ্যাক্টর অফ সেফটি বের করবে। মানে দুই ওয়ে আর কি। অনেক সময় আমাদের ওয়ার্কিং স্ট্রেস বের করতে হতে পারে আর অনেক সময় ফ্যাক্টর অফ সেফটি বের করতে হতে পারে। ঠিক আছে? জি স্যার। স্যার ক্লিয়ার। স্যার ওয়ার্কিং স্ট্রেস তারেক বলো। হ্যাঁ বলো, কোশ্চেন করতেছো কে? বলো। স্ট্রেস কনসেন্ট্রেশনটা একটু আলোচনা করা যায়। স্ট্রেস কনসেন্ট্রেশন স্যার আমি জানতে চাইছিলাম স্যার কনসেন্ট্রেশনে আমার একটা কোশ্চেন ছিল। কি বলবো? বলো ওয়ার্কিং স্ট্রেস আর ডিজাইন স্ট্রেসটা একই কিনা স্যার? আচ্ছা স্ট্রেস কনসেন্ট্রেশনে চলে আসছি, এখানে কি কোশ্চেন আছে বলো। স্যার এখানে আমার কোশ্চেনটা হলো
আমরা আপনি বলেন স্যার একটা এরিয়াতে যদি কোনো হোল থাকে তাহলে সেই ক্ষেত্রে ওই এরিয়াটা জিরো হয়ে যায়, কিন্তু এডিশনাল ফোর্স আমরা যেটা অ্যাপ্লাই করব টোটাল জিরো হয় না, ফোর্স জিরোর কাছাকাছি যায় আর কি, আস্তে আস্তে কমে যায় এরিয়াটা, ঠিক আছে? স্যার হোল থাকলে তো স্যার এরিয়াই থাকে না ওই জায়গায়। কেন এরিয়া থাকে না? এই যে দুই পাশে এরিয়া আছে না, ওটা তো আচ্ছা মাঝখানে স্যার। আছে, ওটা তো মাঝখানে, এর পাশে দুই পাশে এরিয়া আছে না। জি স্যার। এই যে এই স্যার। এরিয়াটুকু যদি আমি যদি ইয়েলো লাইন চিন্তা করি আর কি, হ্যাঁ, এই পাশে এবং এই পাশে এই দুইটা মিলে আমার দেখো সাপোজ যদি আমি যদি দেখি যে 2 + 2 সাপোজ 4 স্কয়ার মিটার, আর এর উপরে যে এরিয়াটা আছে সেটা কিন্তু হয়তো বা আছে হচ্ছে 10 স্কয়ার মিটার। তাহলে 10 স্কয়ার মিটারকে যদি আমি মানে লোডটাকে যদি 10 স্কয়ার মিটার দ্বারা ভাগ করি তাহলে যেই স্ট্রেস পাওয়া যাবে এখানে যদি 4 স্কয়ার মিটার দ্বারা ভাগ করি তাহলে তার স্ট্রেসের পরিমাণটা আরো বেড়ে যাবে, সেটা বলছি। তাহলে স্ট্রেসটা বেড়ে যাইলে এই এরিয়াতে তখন স্ট্রেসটা বেড়ে যায়, বেড়ে যাওয়া মানে হচ্ছে ঘনীভূত হওয়া, কিংবা আমরা বলি কনসেন্ট্রেশন করা। স্যার আলটিমেট স্ট্রেস কি স্যার এডিশনাল ফোর্সের থেকে কম বা বেশি হওয়া সম্ভব? আলটিমেট স্ট্রেন্থটা এডিশনাল কোনটা বললাম? এডিশনাল যে ফোর্স আমরা অ্যাপ্লাই করব স্যার, সেই ফোর্সটা ওই মেটালসে বা ওই বস্তুতে যে স্ট্রেস ডেভেলপ করব, এই স্ট্রেস কি এডিশনাল ফোর্সের থেকে কম বা বেশি হওয়া সম্ভব কখনো? এডিশনাল নাকি বলতে কি? সবসময় আমি তো হচ্ছে equal কোন একটা ম্যাটেরিয়ালের মধ্যে লোড অ্যাপ্লাই করতেছি, করার লোড কারণে অ্যাপ্লাই কিন্তু তার করব মধ্যে স্যার, একটা স্ট্রেস তৈরি হচ্ছে, ঠিক আছে, স্ট্রেস ডেভেলপ করে। জি স্যার। ডেভেলপ করতেছে। বাট মনে করো আমি যে সেটা হচ্ছে স্টিল একটা ম্যাটেরিয়াল নিলাম, এটা স্টিলের জন্য আমরা জানি যে কি বলে আলটিমেট স্ট্রেন্থ সাপোজ হচ্ছে 200 মেগাপাস্কেল, ঠিক আছে? 200 মেগাপাস্কেল এর চেয়ে যদি আমি বেশি লোড অ্যাপ্লাই করি তাহলে ওই ম্যাটেরিয়ালটা কিন্তু ওখানে ফেইলিওর হয়ে যাবে, ছিঁড়ে যাবে, বা রাপচার হয়ে যাবে, বা ফ্র্যাকচার হয়ে যাবে, হ্যাঁ, বা ব্রেক হয়ে যাবে। এখন আলটিমেট স্ট্রেন্থের চেয়ে কিন্তু আমরা অতিরিক্ত স্ট্রেন্থ আর অ্যাপ্লাই করতে পারবো না। নরমালি আমরা যখন কোনো একটা ম্যাটেরিয়ালকে স্টেবলি ইউজ করতে চাবো তাহলে অবশ্যই এখানে ইল্ড স্ট্রেন্থের চেয়ে বেশি পরিমাণ স্ট্রেন্থ অ্যাপ্লাই করা যাবে না, অ্যাপ্লাইং স্ট্রেন্থ হবে ইল্ড স্ট্রেন্থের চেয়ে কম। কারণ কি ওই ম্যাটেরিয়ালটা একবার যদি ডিফর্ম হয়ে যায়, শেপ চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু ওইটাকে পরবর্তীতে আর আমরা ইউজ করতে পারবো না, বুঝতে পারছো? এজন্য সবসময় আমরা চিন্তা করবো যে ইল্ড স্ট্রেন্থের মধ্যে থাকার জন্য অলওয়েজ। ওকে স্যার, ক্লিয়ার। থ্যাংক ইউ স্যার। কারো কোনো কোশ্চেন আছে? তো নরমাল স্ট্রেস আর হচ্ছে বিয়ারিং স্ট্রেসের একটা আলোচনা করেন। আচ্ছা, এটা হচ্ছে বেয়ারিং এবং নরমাল এখানে বোধহয় আমরা আলোচনা করেছিলাম আর কি একটু। তো বেয়ারিং হচ্ছে যে কোন একটা সারফেসের এগেইনস্টে আরেকটা সারফেস আছে, এই দুইটার কন্টাক্ট সারফেসের যে এরিয়াটা আছে সেটাই আমরা বেয়ারিং স্ট্রেস কনসিডার করব। যেমন আমরা যদি এইখানে দেখি আর কি, এইখানে মনে করো এই যে মাঝখানে যে অংশটা আছে এটা মনে করো একটা নাট, সাপোজ যদি নাট বল চিন্তা করি আর কি, আর এখানে উপরের প্লেট আছে একটা, নিচের একটা প্লেট আছে, তাই না? এখন নিচের প্লেট এটা দিয়ে আসলে বোঝানো যাবে না, এই যে পাশেরটা দিয়ে বোঝানো যাবে, এই পাশেরটা, ডান পাশেরটা, এটা হচ্ছে আমাদের মাঝখানে একটা জয়েন্ট করা আছে। যখন আমি এই যে এই প্লেটটাকে টান দেব আর এই প্লেটটাকে এইদিকে টান দেব, দুই পাশে দুইটা লোড অ্যাপ্লাই করা হবে, তো মাঝখানে যে এই জয়েন্টটা আছে এইখানে দুইটা ওয়ে হইতে পারে। একটা হচ্ছে যে এই মাঝখানে যে বোল্টটা আছে, নাট বোল্ট, ওইটা ছিঁড়ে যেতে পারে, আর এমন হইতে পারে যে উপরের কোনো একটা প্লেট অথবা নিচের প্লেটের একটা অংশ ছিঁড়ে যেতে পারে। তবে এইখানে যেটাই ছিঁড়ুক না কেন, যদি প্লেট ছিঁড়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে বেয়ারিং স্ট্রেস, ঠিক আছে? আর যদি নাট বোল্ট ছিঁড়ে যায় তাহলে সেটাকে বলা হবে শেয়ারিং স্ট্রেস, সরি টিয়ারিং স্ট্রেস। এটা হচ্ছে বেয়ারিং আর এটা হচ্ছে টিয়ারিং। বলো। বাইঅ্যাক্সিয়াল নরমাল স্ট্রেসের হচ্ছে এখানে ইউনিঅ্যাক্সিয়াল, বাইঅ্যাক্সিয়াল আর হচ্ছে ট্রাইঅ্যাক্সিয়াল। ইউনিঅ্যাক্সিয়াল হচ্ছে একটা ডিরেকশনে যদি স্ট্রেস কাজ করে শুধুমাত্র। আমরা নরমালি যেমন রড টড যদি হয়, আমরা নরমালি চিন্তা করি ইউনিঅ্যাক্সিয়াল ডিরেকশনে, একটা ডিরেকশনে শুধুমাত্র স্ট্রেস কাজ করতেছে, আদার ডিরেকশনে মানে এক্স ডিরেকশনে যদি শুধু কাজ করতেছে, ওয়াই এবং জেড এ কোনো স্ট্রেস কাজ করছে না এই মুহূর্তে, তাহলে সেই ক্ষেত্রে বলবো হচ্ছে ইউনিঅ্যাক্সিয়াল স্ট্রেস। আর যখন ইউনিঅ্যাক্সিয়াল বাইঅ্যাক্সিয়াল একটা ডিরেকশনে যদি থাকে সেটাকে বলে বাইঅ্যাক্সিয়াল, মানে দুইটা ডিরেকশন স্যার এক্স এবং ওয়াই ডিরেকশন। বলো। স্যার এই স্টেট গুলো শুধু টেনসাইল স্ট্রেস দ্বারা দেখানো হয়েছে, কিন্তু এগুলো কম্প্রেসিভ লোড হ্যাঁ, টেনসাইল দ্বারা দেখানো হয়েছে, বাট এটা কম্প্রেসিভ হতে পারে, সমস্যা নেই। স্যার ফ্যাক্টর অফ সেফটি স্লাইডে একটু দেওয়া যাবে? একটু কোশ্চেন ছিল একটা। হ্যাঁ বলো। স্যার এখানে ফ্যাক্টর অফ সেফটিটা বের করার জন্য আমাদের দেখতেছি যে মানে ম্যাটেরিয়াল স্ট্রেংথ বাই ওয়ার্কিং স্ট্রেস এর ইয়াটা লাগতেছে, কিন্তু আবার ওয়ার্কিং স্ট্রেসের জন্য আবার কিন্তু ফ্যাক্টর অফ সেফটিটা নিডেড। এখন আমি যদি দুইটা ইকুয়েশনকে কিন্তু ইকুয়াল করলে কিন্তু উভয় পাশ থেকে ফ্যাক্টর অফ এটা সেফটিটা চলে ডিপেন্ড করবে যাবে। হচ্ছে তোমার যদি কোনো একটা কোম্পানিতে সাপোজ তুমি একটা স্টিল ট্যাঙ্ক ডিজাইন করবে, হ্যাঁ,
সাপোজ ওই ট্যাঙ্কের মধ্যে যেই পরিমাণ লোড বা স্ট্রেস কাজ করবে সেই স্ট্রেসটা তারা বলে দিল যে আমার এই পরিমাণ এত 1 লক্ষ লিটার পানি ধরবে এরকম একটা ট্যাঙ্ক আমি ডিজাইন করতে যাচ্ছি, এবং ওই 1 লক্ষ লিটার পানির জন্য তোমার কি পরিমাণ স্ট্রেস কাজ করবে সেটা তোমাকে আগে জানতে হবে, ঠিক আছে, ওর একটা লোডের কারণে। ওইটা হচ্ছে তার ওয়ার্কিং স্ট্রেস। এখন ওই ট্যাঙ্কটা তুমি ডিজাইন করবা কি মানে এমএস প্লেট দিয়ে নাকি এসএস প্লেট দিয়ে, এটা হচ্ছে তোমার ম্যাটেরিয়াল স্ট্রেংথ, বুঝতে পারছো? এখন এইখানে তুমি ফ্যাক্টর অফ সেফটি কত ধরবা? এখন যদি ওখানে পানি থাকে তাহলে যেই পরিমাণ ফ্যাক্টর অফ সেফটি ধরা উচিত, যদি তেল থাকে তার চেয়ে কিন্তু বেশি ফ্যাক্টর অফ সেফটি রাখা উচিত। কারণ কি, পানি ফেলিউর হলে কিন্তু পানি লস হবে, তোমার জন্য কোনো লস নাই, আলটিমেটলি শুধু ফাইটে গেল বা ওই সময়টার জন্য তুমি লুজার হইলা অল্প সময়ের জন্য। বাট যদি তোমার তেল থাকে বা অন্য আদার কোনো দামি জিনিসপত্র থাকে সেক্ষেত্রে কিন্তু তোমার অনেক বেশি লস হবে। তো তখন ফ্যাক্টর অফ সেফটি কিন্তু তখন বাড়িয়ে নিতে হবে। এটা ডিপেন্ড করবে ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের উপরে, যে তোমরা যেই কোম্পানিতে কাজ করবে বা যেই ম্যাটেরিয়াল নিয়ে কাজ করবে, যেই পারপাসে ব্যবহার করবে। বললাম না যে একটা এরোপ্লেনের জন্য যেরকম ফ্যাক্টর অফ সেফটি দরকার, লঞ্চের জন্য কিন্তু ওরকম ফ্যাক্টর অফ সেফটি দরকার নেই, ঠিক আছে? কারণ এরোপ্লেনের অনেক কিছু চিন্তা করেই তোমাকে ডিজাইন করতে হবে, কারণ এটা উঠবে এমন এক জায়গায় যেখানে এনভায়রনমেন্টটা হচ্ছে তোমার কন্ট্রোলে থাকতেছে না। বাট লঞ্চ বা জাহাজটা কিন্তু কন্ট্রোলে থাকবে, লঞ্চের চেয়ে জাহাজ আরো বেশি ফ্যাক্টর অফ সেফটি ধরতে হবে। এজন্য ডিপেন্ড করবে যে ফ্যাক্টর অফ সেফটি আমি কার জন্য করতেছি, ওই ফ্যাক্টর অফ সেফটি আসলে কত হওয়া উচিত। বাট আমরা যদি ওয়ার্কিং স্ট্রেস এবং ইল্ড স্ট্রেন্থ ম্যাটেরিয়ালটার ইল্ড স্ট্রেন্থ জানি, তাহলে আমরা সেখান থেকে ফ্যাক্টর অফ সেফটি বের করতে পারি। ওটা তখন বলে দেবো যে এটা ফ্যাক্টর অফ সেফটি এত রাখা আছে, এটা হচ্ছে তাদেরকে বলে দেবো। অথবা তারা যদি ওয়ার্কিং স্ট্রেস আমাকে বলে দেয়, সেই অনুযায়ী আমাকে ফ্যাক্টর অফ সেফটি চিন্তা করে তখন আমাকে ডিজাইন করতে হবে যে কোন ম্যাটেরিয়ালটা আমরা নিব, সেটার জন্য ইল্ড স্ট্রেন্থ কত দরকার, বুঝতে পারছো? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার এই লোড এবং ফোর্সের মধ্যে স্যার মেইন ডিফারেন্সটা কি স্যার? দুইটাই সেম, লোড এবং ফোর্স। অনেক সময় এফ দ্বারা আইডেন্টিফাই করে, এজন্য ফোর্স বলা হয় আর কি। আর ফোর্স এবং লোড দুইটাই সেম, এটা হচ্ছে অ্যাপ্লাই করলে একটা ইফেক্ট থাকবে আর কি, ঠিক আছে? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো, কোশ্চেন বলো। স্যার এই স্ট্রেস কনসেন্ট্রেশন একটু জান। এখানে এই যে হলের এই সাইটে যে স্ট্রেসটা ডেভেলপ হবে এর কোনো নির্দিষ্ট মান আছে কিনা? কারণ নির্দিষ্ট মান না থাকলে তো আপনার ওই কি রকম প্রিভেন্টেশনের দরকার হবে সেটা তো জানা দরকার। মানে কতটুকু লোড ওখানে অ্যালাউবল, মানে কতটুকু স্ট্রেস। আমাদের সাপোজ এই টোটাল, এটা যদি আমি টোটাল একটা স্টিলের প্লেট চিন্তা করি, হ্যাঁ, আমি কিন্তু প্রথমে তোমাদেরকে বলেছিলাম যে এই ম্যাটেরিয়াল যখন কোনো একটা স্টিল প্লেট বা ইয়ে যদি হয়, তার বিভিন্ন এরিয়া যদি আমি চিন্তা করি, যে প্রথমে এই এরিয়াটাতে তার স্ট্রেসের ভ্যালু হচ্ছে সাপোজ 100 মেগাপাস্কেল, তারপরটাতে হচ্ছে 105, এটা হচ্ছে 110, এটা হচ্ছে 95, কোনো এক জায়গায় 95 হইলেই কিন্তু সে ফেইলিউর হয়ে যাবে। এখন যখন আমি এখানে অ্যাপ্লাইড লোড অ্যাপ্লাই করলাম বাইরে থেকে, এক্সটার্নালি লোড অ্যাপ্লাই করলাম, তাহলে কিন্তু তার প্রত্যেকটা জায়গায় আমরা স্ট্রেস তখন কিন্তু শুরু হয়ে যাবে আর কি, ঠিক আছে? এখন বাইরে যদি এক্সটার্নাল লোড হয় 10 নিউটন, তার জন্য কিন্তু একরকম স্ট্রেস হবে। যখন আমি এটাকে 20 নিউটন দিলাম, যখন এটা 100 নিউটন দিলাম, তখন আরো স্ট্রেসের পরিমাণ বেড়ে যাবে। বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে আসবে যে এইখানকার যে স্ট্রেসের ভ্যালুটা, ওই ম্যাটেরিয়ালের যে ইল্ড স্ট্রেন্থ ছিল, সাপোজ আমি বলছিলাম কত 100, সাপোজ, তাহলে এখন এই 100 এর চেয়ে যদি বেশি হয়ে যায়, এখন 100 চেয়ে বেশি হবে কোন জায়গাতে? এই সমস্ত জায়গায় কিন্তু তখন হবে না, হবে হচ্ছে যেখানে এরিয়াটা কম আছে ওই জায়গাটাতে দ্রুতই কিন্তু 100 এর চেয়ে বেশি বেড়ে যাবে। কারণ কি, হঠাৎ করে এরিয়াটা অনেক কমে গেছে, এরিয়া কম থাকার কারণে তার স্ট্রেসের পরিমাণটা অনেক গুণ বেড়ে গেছে। সেটা হইতে পারে 2 থেকে 4 গুণ, 5 গুণ, 6 গুণ উপর বেড়ে যায় আর কি, হ্যাঁ। সেটা যদি বেড়ে যাওয়ার কারণে এই জায়গাটাতে দ্রুত ফেইলিউর হবে, স্ট্রেস কনসেন্ট্রেশন হওয়া মানে ওখানে ফিরে যাবে, ওখানকার স্ট্রেসের পরিমাণটা অনেক বেশি বেড়ে যাবে। আমরা যদি উপরের যে এরিয়াটা, এটাকে যদি আমি 10 ধরি, আমার যদি অ্যাপ্লাইড লোড হয় 100, তাহলে 100 কে 10 দ্বারা ভাগ করলে পাবো কত? 10। এটা হচ্ছে আমাদের নরমাল স্ট্রেসের ভ্যালু। কিন্তু যখন এইখানে আসবো মিড পয়েন্টে, এখানকার এরিয়াটা সাপোজ আছে হচ্ছে 5, তাহলে 100 কে আমি যদি 5 দ্বারা ভাগ করি, তাহলে এর ভ্যালু কত হবে? 20, তাই না? একটু আগে আমি 100 কে 10 দ্বারা ভাগ করছি, তখন পাইছিলাম 10, আর এখানে আমি পাইছি হচ্ছে 20। তাহলে অন্যান্য জায়গায় যদি স্ট্রেসের ভ্যালু 10 মেগাপাস্কেল হয়, এই যে যেখানে সার্কুলার হোল আছে এখানকার স্ট্রেসের ভ্যালুটা হচ্ছে 20 মেগাপাস্কেল। এইটা দ্বারা বোঝাচ্ছে যে এখানকার স্ট্রেসটা বেশি কনসেন্ট্রেট করেছে এবং এইখানে দ্রুত ফেইলিউরটা হবে আর কি, ঠিক আছে? আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো, কোশ্চেন বলো। স্যার এই
স্ট্রেস কনসেন্ট্রেশন নিয়ে স্যার, সেইখানে হোলটা কি স্যার মাঝখান বরাবর থাকে স্যার, না অন্য কোনো জায়গায় থাকতে পারে, যেরকম উপরের দিকে অথবা এটা জাস্ট নিচের এক্সাম্পল দিকে দেখানো হয়েছে। হোলটা কিন্তু যে কোনো জায়গায় থাকতে পারে। এখন একটা মনে করো তুমি একটা ম্যাটেরিয়ালকে আরেকটা ম্যাটেরিয়ালের সাথে জয়েন করছো, সেখানে একটা হোল করে তারপরে তুমি একটা নাট বোল্ট ইউজ করছো কিংবা কোনো একটা পিন ইউজ করছো, ঠিক আছে? যেখানে হোল করছো ওই জায়গাটাতে কিন্তু ফেলিউর হওয়ার সম্ভাবনাটা বেশি। এটা বোঝানোর জন্য আমরা স্ট্রেস কনসেন্ট্রেশনকে স্যার। তখনকার তো আবার আমাদের হচ্ছে ক্যালকুলেশন গুলো অন্যরকম হবে, তাই না স্যার? না না না, ক্যালকুলেশন তো এই স্ট্রেস কনসেন্ট্রেশনের পরিমাণটা কিভাবে নির্ধারণ করবো সেটা স্ট্রেস কনসেন্ট্রেশন ফ্যাক্টর নামে একটা ফ্যাক্টর আছে আর কি, সেটা দ্বারা আইডেন্টিফাই করবো। বাট এইখানে যেটা হচ্ছে স্ট্রেস কনসেন্ট্রেশন যেখানে ঘটবে ওই জায়গাটাতেই ফোকাস করতে হবে আমাকে, কারণ ওই জায়গাটাতেই ফেলিউর হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, সেটার জন্য আমি বলছি। বুঝতে পারছো? কিন্তু স্যার আমাদের একটা হোল যদি উপরের দিকে থাকে আর একটা আমাদের যখন টেনসাইল ফোর্স অ্যাপ্লাই করবে এখানে, কিন্তু আমাদের তো এটা মাঝখান বরাবর ছিঁড়ে যাওয়ার প্রবণতা তখন বেশি থাকবে। এটা যদি আমাদের হোলটা যদি উপরের দিকে বেশি পরিমাণে থাকে, একেবারে হচ্ছে না না না, তুমি উপরের যখন হোল করবা সারফেস বরাবর তখন লাগানো থাকে। হোল বাদ দিয়ে যে সলিড অংশের যে এরিয়াটা আছে ওই এরিয়াটা তখন নিবা, ঠিক আছে? প্রথমে উপরের দিকে হোল থাকুক আর নিচের দিকে হোল থাকুক, যেখানে থাকুক না কেন ওখানে যে সার্কুলার হোল আছে, সাপোজ এটা টোটাল প্লেটটা লেন্থ আছে হচ্ছে 10 মিলিমিটার, এর মধ্যে মাঝখানে যে হোল করছো সেটা ডায়ামিটার হচ্ছে হয়তোবা 4 মিলিমিটার, তাহলে বাকি সলিড এরিয়া কত? 6 মিলিমিটার। আর থিকনেস নিশ্চয়ই একটা আছে সেটা 2 মিলিমিটার ধরো, তাহলে 6 দুগুণে 12 হচ্ছে স্কয়ার মিলিমিটার হবে তার এরিয়াটা, সলিড অংশের এরিয়া। ওই সলিড অংশের এরিয়া দ্বারা ভাগ করতে হবে। এখন এখানে যদি 3 জায়গায় 3টা হোল থাকে, 3 জায়গায় তুমি ক্যালকুলেট করবে যে সলিড অংশ কতটুকু আছে, ওই এরিয়াটা কত, তাহলে 3 জায়গা থেকে তুমি স্ট্রেসের ভ্যালু ক্যালকুলেট করে দেখবা যে কোন জায়গাতে স্ট্রেসের ভ্যালু সবচেয়ে বেশি আছে, সেই জায়গাটাতে ফেলিউর হবে, সেটা আমরা আইডেন্টিফাই করব। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তানভীর রহমান বলো। স্যার আমার একটা প্রশ্ন আছে। বলো, প্রশ্নই বলবা, বলো, সমস্যা নেই। হ্যাঁ স্যার, এই ডাকটাইল ম্যাটেরিয়ালের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামে প্রপোর্শনাল লিমিট আর ইলাস্টিক লিমিটটা একটু যদি ক্লিয়ার করতেন আর কি। প্রপোর্শনাল লিমিট আর ইলাস্টিক লিমিট অলমোস্ট সিমিলার আর কি, হ্যাঁ একই রকম, প্রায় জাস্ট কাছাকাছি থাকে আর কি। ইলাস্টিক লিমিট বা ইলাস্টিক রেঞ্জ আমরা বলি যেটা যে যেই পর্যন্ত কোনো একটা ম্যাটেরিয়ালকে লোড অ্যাপ্লাই করার কারণে সে ডিফর্ম হবে বা শেপ চেঞ্জ হবে, কিন্তু এরপর আবার লোডটাকে উইথড্র করলে সে আবার পূর্ব অবস্থায় ফিরে আসবে, যেই সীমা পর্যন্ত বা যেই লিমিট পর্যন্ত, ওইটাকে বলা হয় ইলাস্টিক লিমিট। বুঝতে পারছো? আর প্রপোর্শনাল লিমিটের ডেফিনেশন হচ্ছে স্ট্রেস এবং স্ট্রেনটা একটা সার্টেন রেঞ্জ পর্যন্ত অলওয়েজ প্রপোর্শনাল থাকবে। মানে স্ট্রেস এবং স্ট্রেনের যে রেশিওটা দুইটা একটাকে আরেকটা দ্বারা ভাগ করলে যে ভ্যালুটা পাওয়া যাবে এটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে যে লিমিট পর্যন্ত, সেটাকে বলে প্রপোর্শনাল লিমিট। তার মানে আলটিমেটলি দুইটাই অলমোস্ট সিমিলার পয়েন্ট, বাট যেহেতু দুইটা আলাদা নামকরণ করা হয়েছে এজন্য তার আইডেন্টিফিকেশন আলাদা দিয়েছি আমরা। বুঝতে পারছো? কারণ প্রপোর্শনাল লিমিট যখন বলবো তখন আমরা একদম 0 থেকে শুরু করে আস্তে 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 12 পর্যন্ত বলবো, যে কোনো জায়গা হতে পারে। বাট ম্যাক্সিমাম যে লিমিট যেখান পর্যন্ত আমাদের স্ট্রেস স্ট্রেন কার্ভ মানে স্ট্রেস এবং স্ট্রেনের যে রেশিওটা এটা কনস্ট্যান্ট থাকবে, সেটাকে বলছি প্রপোর্শনাল লিমিট। আর ইলাস্টিক লিমিট বলছি কিনা কোনটা, যেটা হচ্ছে ওইটা আবার অন্যভাবে ডেফিনেশনটা আমরা বলবো যে ম্যাটেরিয়ালটাকে লোড অ্যাপ্লাই করার কারণে ডিফর্ম হবে, আবার লোড উইথড্র করলে সে পূর্ব অবস্থায় রিগেইন ইটস অরিজিনাল শেপ, তাহলে সেই ক্ষেত্রে সেটাকে বলা হবে ইলাস্টিক লিমিট। ঠিক আছে? ফিজিক্যালি দুইটাই সেম। বলো রিয়াজ কালাম। জি স্যার, বুঝছি স্যার, আমি বলে ফেলছি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। আর কোনো কোশ্চেন না থাকলে আমরা শেষ করব তাড়াতাড়ি তোমাদের। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো, প্রশ্ন কি বলো? স্যার এই যে আলটিমেট লোড যেটা ওইখান থেকে তারপর থেকে তো স্ট্রেস স্যার আপনি বললেন বাড়ার কথা, তো স্ট্রেস যদি বাড়ে স্যার তাহলে তো স্ট্রেস এর কাপটা স্যার ঊর্ধ্বমুখী হওয়ার কথা না, কিন্তু স্ট্রেস বাড়বে না, সেখানে ডিফর্মেশন হবে। আমি তো আলটিমেট স্ট্রেন্থের পরে কিন্তু আর লোড সে নিবে না, ওই ম্যাটেরিয়ালের মধ্যে সর্বোচ্চ তার যে স্ট্রেংথ লেভেল আছে ওই পর্যন্ত সে লোড নিয়েছে, এরপরে আর সে লোড নেবে না, লোডের পরিমাণ তখন আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক আছে? যে পর্যন্ত নিয়েছে, কিন্তু মনে করো আমি যদি একটা এক্সাম্পল দিতে চাই আর কি, সেক্ষেত্রে একটা এক্সাম্পল দেই। ধরো একটা লোক হচ্ছে ইট ক্যারি করতেছে মাথার মধ্যে, সে প্রথমে একটা কাঠ নিল মাথায়, তারপরে একটা ইট নিল, তারপরে দুইটা ইট নিল, তারপরে আরেকটা ইট নিল, এইভাবে করতে 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 সে হয়তো বা 10টা ইট পর্যন্ত নিল। এরপরে পরবর্তীতে যখন আরেকটা ইট সে নিতে যাবে তখন কিন্তু সে তার হাঁটু কি হবে, আস্তে 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 ভেঙে পড়ে যাবে, তাই না? তোমরা দেখছো যারা লোড নিতেছে আস্তে আস্তে 10টা ইট নেওয়ার পরে কিন্তু সে আর নিতে পারবে না। যখন 11তম ইট নিতে যাবে তখন সে ভেঙে পড়ে যাবে। আলটিমেটলি কি সে লোড আর ওই 10টাও তখন আর নিতে পারবে না। 11তম ইট নেওয়ার পরে দেখা যাবে যে সে হয়তো বা
ওই মুহূর্তে যদি তাকে দাঁড়ায় থাকতে বলা হয় তাহলে তাকে 10টা লোড নিয়ে থাকলে তখন সে কিন্তু আর দাঁড়ায় থাকতে পারবে না, তার হাত পাটা ভেঙে পড়ে যাবে, ঠিক আছে, হাঁটু ভেঙে পড়ে যাবে। তো এইটাই হচ্ছে তার আলটিমেট এসেন্স, যে ম্যাক্সিমাম সেই লোড ক্যারি করতে পারবে 10টা ইটের সমান, এর বেশি না। স্যার তাহলে কি স্ট্রেস কমতে থাকবে? হ্যাঁ, স্ট্রেসটা আস্তে আস্তে কমতে থাকবে, বাট এখন ওই যে ওয়াই অ্যাক্সিস বরাবর এই ভ্যালুটা আস্তে আস্তে কমতেছে। হ্যাঁ জি স্যার, থ্যাংক ইউ। মানে আলটিমেট স্ট্রেন্থের পরে আর লোড ক্যারি করার কোনো সুযোগ থাকবে না। আর কোনো কোশ্চেন আছে? স্যার আমার স্যার একটু মানে কনফিউশন ছিল একটা, সেটা হচ্ছে কি স্যার আমরা যেটা দেখলাম যে স্যার আমাদের স্ট্রেস ওই জায়গাটাতে যেটা হচ্ছে কি আমরা যে যদি একটা হোল থাকে মাঝখানে যেটা বললাম আর কি, ওইখানে হচ্ছে কি আমাদের ওটা হচ্ছে সবচেয়ে বেশি হবে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে স্যার আমরা যদি এই জিনিসটাকে একটু মানে কম করতে চাই, হোলের জায়গাটায় কিন্তু কোনো স্ট্রেস নাই, কারণ কি এখানে তো এরিয়া শূন্য, তাই না? হোলের জায়গাটাতে কোনো স্ট্রেস নাই, এখানে এরিয়া নাই। দেখো এর পাশে যে এরিয়াটা আছে সলিড এরিয়া, তার উপরে কিন্তু স্ট্রেস ডেভেলপ করবে এবং এইখান দিয়েই কিন্তু ছিড়বে, বুঝতে পারছো? এখান দিয়েই ফেইলিউর হবে। যেখানে সলিড এরিয়াটা আস্তে আস্তে, দেখো হোল থাকার কারণে কি সলিড এরিয়াটা আস্তে আস্তে কমে গেছে না? এই যে হোলের যে উপরের যে প্রান্তটা আছে এখানে সবচেয়ে বেশি এরিয়া ছিল, আস্তে আস্তে যখন হোল বড় হচ্ছে এরিয়াটা কিন্তু আস্তে আস্তে কমতেছে। এই জায়গায় সবচেয়ে কম এরিয়া, তাহলে এই এখানে যখন আমি লোড অ্যাপ্লাই করব, যেখানে সবচেয়ে কম এরিয়াটা ওই জায়গাটাই হচ্ছে সবচেয়ে বেশি স্ট্রেস থাকবে, যার কারণে ওইটাকে আমরা বলছি স্ট্রেস কনসেন্ট্রেশন হয়েছে এবং ওই জায়গাটাতে ফেইলিউর। স্যার আপনি আমার যে এটা হচ্ছে যে স্যার যদি আমি এটা কম করতে চাই, মানে এই জিনিসটাকে যদি আমি আরো মানে যে স্ট্রেসটা গেইন করবে এটাকে যদি আমি কমাইতে চাই ওই জায়গাটাতে, সেক্ষেত্রে আমার মানে কি কি মানে প্রসিডিউর আমি করতে পারি? আমার কথা হচ্ছে যে তোমরা যত ম্যাটেরিয়ালকে ডিজাইন করতে চাও সেক্ষেত্রে যদি সলিড রাখতে পারো সবচেয়ে বেটার আর কি। কোনো রকমের ডিসকন্টিনিউয়াস সারফেস ছাড়া, যেখানে কোনো হোল থাকবে না, ক্র্যাক থাকবে না। ক্র্যাক হইলেই সেখানে স্ট্রেস কনসেন্ট্রেট করবে, ওখানে ফেইলিউর হওয়ার সম্ভাবনা থাকবে। এটাই হচ্ছে মেইন। আমরা চেষ্টা করব যে কোনো ম্যাটেরিয়াল ডিজাইন করার ক্ষেত্রে একদম সলিড ম্যাটেরিয়াল দিয়ে আমরা চেষ্টা করব হচ্ছে ম্যাটেরিয়ালটা ডিজাইন করার। যদি কোনো কারণে হোল করতে হয় তাহলে ওইখানে হোল করার জন্য এমন ম্যাটেরিয়াল ব্যবহার করতে হবে যে ওইখানে আমরা হিসাব করে নেব যে স্ট্রেস কনসেন্ট্রেট করলে আমাদের ম্যাক্সিমাম স্ট্রেসের মান কত হবে, সেই অনুযায়ী আমাকে প্লেটের ডিজাইনটা করতে হবে। যে ওইটা মনে করো নরমালি আমি যদি একটা প্লেট 6 মিলিমিটার থিকনেসের ইউজ করলে হয়তো, এখানে যদি আমি হোল করতে চাই তাহলে হয়তো এখানে 8 মিলিমিটার থিকনেসের প্লেট ইউজ করতে হবে তখন, ঠিক আছে? তাহলে তার স্ট্রেসের ভ্যালুটা তখন আরো বেড়ে যাবে, লিমিটটা, ঠিক আছে? ওকে স্যার, জি। আর কোনো কোশ্চেন আছে? স্যার আমি বলতে চাচ্ছিলাম যে এই স্লাইডটা কি আমরা পিডিএফ আকারে পেতে পারি কিনা? হ্যাঁ, এটা তোমাদের ওই যে ইএলপি তে দেওয়া আছে। আমি আসলে ডে বাই ডে মডিফাই করতেছি, তো এজন্য মডিফাইডটা তোমরা পিডিএফ এ আমরা পেয়ে যাবা। তোমরা গুগল ক্লাসরুমে আমি দিয়ে দেব, ওখানকার লিংকটা ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে? এটা প্রতিদিনই আসলে আপডেট হচ্ছে। আমি প্রতিদিন কি পড়াবো মাথার মধ্যে নিয়ে সেগুলো আপডেট করে করে তোমাদের পড়াচ্ছি আর কি, ঠিক আছে? এখন যেটা একটা মোটামুটি দাঁড় করাইছি এটাকে আবার তোমাদেরকে যেভাবে পড়াচ্ছি সেভাবে কিন্তু আপডেট করতেছি আর কি। হ্যাঁ, কারণ ওই বইয়ের ভাষা একবারে হুবহু দিলে আমার তোমরা বুঝবা না, তখন সমস্যা হয়ে যাবে এই কারণে। কমেন্টস থাকলে বলো। আপাতত কোশ্চেন শেষ। তোমাদের যদি পড়াশোনার আরো কমেন্টস থাকে সেটা আমাকে বলতে পারো, নাহলে আজকে এই পর্যন্তই শেষ করে দিব। স্যার আজকে অনলাইন পর্যন্ত ভালো হয়। স্যার একটা কথা বলতে চাইছিলাম। হ্যাঁ বলো। স্যার আমাদের এই যে গুগল ক্লাসরুমে হিবলারের বইয়ের সলিউশনটা দেওয়া আছে আর মেইন টেক্সট বুকটা দেওয়া নাই, এটা যদি দিতেন স্যার ভালো হতো। মেইন টেক্সট বুক বলতে আমি সব এই সমস্ত বই থেকেই পড়াচ্ছি আর কি, সব সমস্যা নেই। মানে হিবলারের বইয়ের সলিউশন কপি দেওয়া আছে স্যার এটা? হ্যাঁ, তোমাদেরকে খুরমির বই দেওয়া আছে, হিবলারের বই দেওয়া আছে, সিঙ্গারের বই দেওয়া আছে, তারপরে আমি যেটা এই যে পড়াচ্ছি সেগুলো একটা নোটও দেওয়া আছে, ঠিক আছে? মানে এই স্লাইডেও দেওয়া থাকার কথা। তোমার ইএলপি তে ঢুকো একটু, হ্যাঁ, দুই একজন ঢুকলে পাবা আর কি, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে।